হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলে যারা ভিডিওগুলো দেখছো, আনফরচুনেটলি আমি লক্ষ্য করছি তারা প্রত্যেকে টোটালটা দেখছো না, পুরো ভিডিওটা দেখছো না। এতে করে তোমরা কিন্তু পুরোটা বুঝতে পারবে না। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে না, আমার চ্যানেলে কোনো লাইক দিতে হবে না। আমার চ্যানেলটা শুধু ভিডিওগুলো দেখার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি না। শুধুমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে হেল্প করা, অন্য কোনো উদ্দেশ্য আমার নেই। সুতরাং আমি চাইব তোমরা ভিডিওটা পুরোটা দেখো। যেখানে সমস্যা হবে আমাকে ফোন করো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কোশ্চেন পাঠাতে পারো, অথবা কমেন্টে তোমরা কমেন্ট করবে যে স্যার এই জায়গাটা আমি বুঝতে পারছি না। তাহলে তোমাদের উপকারী হবে। তোমরা যদি পুরোটা না দেখো তাহলে আমার যে পরিশ্রম, এই পরিশ্রমটা কিন্তু কোনো কাজে আসে না। আমার উদ্দেশ্য অন্য কিছু নয়, আমার উদ্দেশ্য শুধুমাত্র তোমাদেরকে একটু হেল্প করা। এটাই আমার উদ্দেশ্য, আর কিছু না। ওকে, দেখা যাক তোমাদের এটাতে কতটা একটু পুরো ভিডিওটা তোমরা দেখো, এটাই আমি লক্ষ্য করব। আজকে আমরা একটা নতুন জিনিস শিখব, সেটা হচ্ছে একটা কেলাসের ঘনত্ব নির্ণয় কিভাবে করা হয়। কেলাসের ঘনত্ব নির্ণয় করার জন্য আমরা জানি ঘনত্ব মানে কি। ঘনত্ব মানে হচ্ছে ডেনসিটি, মানে হচ্ছে ভর বাই আয়তন। ভর ভর মানে কি? ভর মানে হচ্ছে একটা যে কোনো একক কেলাসের মধ্যে তার যতটা ভর ডিভাইডেড বাই ওই একক কেলাসের আয়তন কতটা। ধরে নিচ্ছি আমরা একটা সিম্পল কিউবের কথা যদি বলি, একটা সিম্পল কিউব, এটা হচ্ছে একটা সিম্পল কিউব যার শুধু কর্নার গুলোতে একটা করে পরমাণু আছে। এবার আমরা জানি, প্রত্যেকে জানি এখানে যে কর্নারে যেটা আছে তার কন্ট্রিবিউশন কত, 1/8 ইনটু 8টা আছে টোটাল, ইনটু 8 ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে এখানে একটা আছে। এবার আমি যদি ঘনত্ব বের করতে চাই, তাহলে একটা পরমাণুর যে ভর ডিভাইডেড বাই এই যে একক কোষ তার আয়তন। তাহলে একটা পরমাণুর ভর আমরা কি করে বের করব? আমরা জানি কোন মৌলের পারমাণবিক গুরুত্ব যদি m হয়, তাহলে m গ্রাম যদি নিই আমি, m গ্রাম, যে কোনো মৌল যদি নিই আমি m গ্রাম, তাহলে m গ্রামের মধ্যে কতগুলো থাকবে, কতগুলো পরমাণু থাকবে না, তার মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যক Na, that is 6.023 বা 6.022 into 10 to the power 23, এতগুলো পরমাণু পাওয়া যাবে। তাহলে অ্যাভোগাড্রোর নাম্বার, তাহলে অ্যাভোগাড্রোর নাম্বার এত সংখ্যক পরমাণুর ওজন কত, m গ্রাম। সুতরাং একটা পরমাণুর ওজন কত হবে? একটা পরমাণুর ওজন হবে m ডিভাইডেড বাই Na। এটা হচ্ছে একটা পরমাণুর ওজন। তাহলে একটা পরমাণুর ওজনকে, তাহলে আমরা একটা পরমাণুর যা ওজন, সেই পরমাণুটা যদি আমরা এই জায়গায় বসাই ডিভাইডেড বাই তার আয়তন, দ্যাট ইজ আয়তনটা পরমাণুর আয়তনটা, আয়তনটা হচ্ছে একক কোষের আয়তন। এবার সবসময় যে একটা পরমাণু থাকবে তা না, একটা পরমাণু থাকবে না। এবার অনেক সময় যদি সেটা দেহকেন্দ্রিক হয়, তাহলে সেইখানে আরো একটা ভেতরে আসছে, তাহলে দুটো পরমাণু হয়ে যাচ্ছে। দেহকেন্দ্রিক না হয়ে যদি পৃষ্ঠকেন্দ্রিক হয়, তাহলে পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে আলটিমেটলি আমরা জানি যে 1/6 ইনটু 1/2 ইনটু 6 ইকুয়াল টু 3 প্লাস হচ্ছে 1, টোটাল 4। তাহলে এই পরমাণুর সংখ্যা, একক কোষের পরমাণুর সংখ্যাগুলো কিন্তু সবসময় চেঞ্জ হতে থাকবে। তাহলে আমরা যদি একটা পরমাণুর ওজন যদি দেখি m/Na, তাহলে z সংখ্যক পরমাণু, মানে আমরা যদি ধরে নিই যে একক কোষের z সংখ্যক পরমাণু আছে, এক একটা সেলের ক্ষেত্রে এক এক রকম, কোষের ক্ষেত্রে এক এক রকম। সুতরাং এর ক্ষেত্রে আমরা কি লিখব? z সংখ্যক পরমাণুর ক্ষেত্রে ওজন কত না m ইনটু z ডিভাইডেড বাই Na। ওকে, তাহলে একক কোষে ইউনিট সেলের মধ্যে, তাহলে ইউনিট সেলটার ওয়েট কত হলো বা ভর কত হলো? ইউনিট সেলটার ভর হলো m ইনটু z ডিভাইডেড বাই Na। এটা হচ্ছে ইউনিট সেলের ভর।
আর হচ্ছে আয়তন কত, আয়তন হচ্ছে এক্ষেত্রে আয়তন কত আমরা জানি, এটা যদি a হয় তাহলে এই একক কোষের আয়তন কত ইনটু a কিউব, কারণ এটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি প্রস্থ হয় আর এটা যদি উচ্চতা হয়, তাহলে একক কোষের আয়তন হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে a ইনটু a ইকুয়াল টু হচ্ছে a কিউব। তাহলে আমরা a কিউব দিয়ে ভাগ করে দেব, তাহলে এইটুকু হচ্ছে একক কোষের ভর আর এইটুকু হচ্ছে আয়তন। তাহলে আলটিমেটলি কত দাঁড়াবে m ইনটু z ডিভাইডেড বাই na ইনটু a কিউব। এটাই হচ্ছে ঘনত্ব, যেটাকে আমরা d দিয়ে সূচিত করব। তাহলে d ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, d ইকুয়াল টু m ইনটু z ডিভাইডেড বাই na ইনটু a কিউব। এটা হচ্ছে ঘনত্ব। আজকে থেকে তোমাদের প্রত্যেককে একটা করে মানে 2-3টা করে হোমওয়ার্ক দেওয়া হবে। আমাকে প্রত্যেকেই হোয়াটসঅ্যাপে অথবা মানে আমাকে ফোন করে তোমরা আমাকে জানাবে প্রত্যেকে, তা না হলে তোমরা কেউ এই জিনিসটাকে সিরিয়াসলি নেবে না। আজকে ফার্স্ট কোশ্চেন হচ্ছে সিলভার সিলভার পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস উৎপন্ন করে। কোষের কিনারা দৈর্ঘ্য 4.07 into 10 to the power -8 সেন্টিমিটার এবং ঘনত্ব 10.5 গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3 হলে সিলভারের পারমাণবিক গুরুত্ব কত? এটা তোমরা হোমওয়ার্ক করে তার ফটো তুলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে। প্রত্যেকে যারা যারা দেখছো তারা প্রত্যেকে এটা নিজে হাতে করে আমাকে তার আনসারটা জানাবে। অবশ্যই এটা কিন্তু আনসার জানাবে না, আমাকে কিন্তু অঙ্কটা করে দেখাতে হবে। ওকে, গত দিনে কন্টিনিউশন থেকে একটা জিনিস একটু বলবো, সেটা হচ্ছে কোশ্চেন সলভ করি আমরা। একটা টু ডাইমেনশনাল আমাদের একটা ফিগার দেওয়া আছে। দিস ইজ টু ডাইমেনশনাল, মাইন্ড এটা কিন্তু একটা টু ডাইমেনশনাল ফিগার, নট থ্রি ডাইমেনশনাল। মাইন্ড কথাটা এটা হচ্ছে 2D একটা ফিগার, তার মানে শুধু দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে, কোনো হাইট নেই, উচ্চতা নেই। এবার এই কর্নারগুলোতে এরকম কতগুলো পরমাণু আছে, এই কর্নারে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। এগুলোকে আমি এ বলছি, এগুলো হচ্ছে এ। আর মাঝখানে একটা করে এরকম আছে, যেটা শেড করে দিয়েছি ভেতরের দিকে। ওকে, এটাকে আমরা বলছি বি। তাহলে এবার তোমাদের বলতে হবে যে এই একক কোষটা, এইখানে একটা একক কোষ আছে, এই একক কোষটা এ আর বি পরমাণুর সংখ্যা কটা করে আছে, এবং এটা যদি একটা যৌগ হয়, এটা যদি একটা কম্পাউন্ড হয়, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ দি কম্পাউন্ড? তাহলে হোয়াট ইজ দ্য ফর্মুলা of the compound? ওকে, এটা বের করতে হবে। এবার আমরা একক কোষটা এখানে কল্পনা করার চেষ্টা করব যে একক কোষটা কোথায়।
দেখো এইটা কিন্তু এই টোটালটা কিন্তু একটা একক কোষ নয়। কেন? এটা অনেকগুলো একক কোষ দেখানো আছে এখানে। আমি এটাকে এক্সটেন্ড করতে পারি এইদিকে, এটাকে উপরের দিকে এক্সটেন্ড করতে পারি, আগাতে পারি, এইদিকে আগিয়ে দিতে পারি, এদিকে আগিয়ে দিতে পারি, এইদিকে আগিয়ে দিতে পারি। তার মানে এইটুকু জিনিস কিন্তু রিপিট হচ্ছে, এইটুকু রিপিট হচ্ছে। গোটাটা প্রথমে বলে রাখি, এটা টোটালটা কিন্তু একটা একক কোষ নয়, এইটুকু জায়গা একটা একক কোষ, অর্থাৎ এইটুকু জায়গা রিপিট হচ্ছে। আমরা যদি বলি এই যে জিনিসটা এটা কতগুলো ইউনিট সেলের মধ্যে আছে, এই কর্নার যে এটা কতগুলো ইউনিট সেলের মধ্যে আছে, যেহেতু এটা 2D সুতরাং এটা কতগুলো এর মধ্যে আছে, এখানে দেখা যাচ্ছে টোটালটা আছে হচ্ছে 4টের মধ্যে, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা আর উপরে একটা, তাহলে কতগুলো হলো 4টে। তাহলে 4টের মধ্যে একটা এ বসে আছে কর্নারে, কর্নারে, তাহলে 1/4 করে কিন্তু কন্ট্রিবিউশন হচ্ছে। তাহলে 1/4 কন্ট্রিবিউশন, এর 1/4, এটারও 1/4, এটারও 1/4, এটারও 1/4। তাহলে এই ইউনিট সেলের 4টে এ আছে, কিন্তু 4টে এর 1/4 করে কন্ট্রিবিউশন আছে। কেন? এই সেলের মধ্যে আছে, এই পাশে আছে, উপরে আছে, ডান দিকে একটা আছে। তাহলে এ কতগুলোর মধ্যে কন্ট্রিবিউট হচ্ছে? 4টের মধ্যে। তাহলে কন্ট্রিবিউশন কতটা? 1/4 ইনটু কতগুলো আছে? 1 2 3 4 ইনটু 4 ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু 1। তাহলে একটা এ দেখতে পাচ্ছি আমি, ইউনিট সেল দেখো এতগুলো দেখতে পাচ্ছি, আসলে কিন্তু এতগুলো না, কটা আছে? একটা। এইবার এই যে ভেতরে যেটা আছে, এই ভেতরেরটা কিন্তু টোটালটাই এর মধ্যে আছে। তাহলে 1 ইনটু 1 ইকুয়াল টু একটাই আছে, এটা হচ্ছে b। কথাটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে এটা অবশ্যই 2 ডাইমেনশনাল, তার মানে নিচে বা উপরে কোনো সিনারিও নেই, যেটা দেখতে পাচ্ছি সেটাই। এর ডান দিকে আছে, বাঁ দিকে আছে, উপরে আছে, নিচে আছে, কিন্তু এটা কিন্তু 2D নট 3D, বা এর উপরে নেই বা এর পেছনে নেই, এর 2 ডাইমেনশনালি উপরে নিচে আছে, কিন্তু 3 ডাইমেনশনালি তার কিন্তু কোনো হাইট নেই। তাহলে কটা এ হলো? একটা। কটা বি হলো? একটা। তাহলে কম্পাউন্ডার ফর্মুলা কি হবে? একটা এ একটা বি। তাহলে কম্পাউন্ডার ফর্মুলা কি? এ বি। ওকে, তাহলে কম্পাউন্ডার ফর্মুলা হচ্ছে এ বি। নেক্সট, এইবার আরেকটা দেখা যাক। এইখানে একটা আছে, এইখানে একটা আছে, বলছে যে এগুলো যদি একটা অ্যাটম হয় এবং এটা যদি 2 ডাইমেনশনাল হয়, তাহলে ইউনিট সেলে কতগুলো অ্যাটম থাকবে? এটা হচ্ছে একটা প্রবলেম। এবার আমরা ইউনিট সেলটাকে দেখার চেষ্টা করব। ইউনিট সেল কোনটা? ইউনিট সেল হচ্ছে এইটা, সেটা ইউনিট সেল। এবার এই ইউনিট সেলটা হচ্ছে হেক্সাগোনাল, এটা হেক্সাগোনাল ইউনিট সেল। এই হেক্সাগোনাল ইউনিট সেলে এই যে যেটা কর্নারে আছে, এই হেক্সাগোনাল ইউনিট সেলের যেটা কর্নারে আছে, সেই কর্নারেরটা কতগুলোর সঙ্গে যুক্ত থাকছে? বলছি এইখানে এই ইউনিট সেলের সঙ্গে আছে। আমি এটাকে যদি আমরা এইভাবে এক্সটেন্ড করি,
তাহলে এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, আর এটা আছে। তাহলে এট এ টাইম এইটা কতগুলোর সঙ্গে যুক্ত আছে? 3টে ইউনিট সেল। এটা একটা, এই পাশে একটা এবং এটা একটা। তাহলে আমার কাছে এটা যদি আমার ইউনিট সেল হয়, তাহলে আমার কাছে এই কর্নারেরটা আলটিমেটলি কতগুলোর সঙ্গে যুক্ত থাকছে? 3টের সঙ্গে। তাহলে কন্ট্রিবিউশন কতটা? 1/3। কথাটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু 2 ডাইমেনশনাল। এর উপরে বা নিচে কিছু নেই, যেরকম দেখতে পাচ্ছ সেটাই। পেছনে বা উপরে সামনে কোনো কিছু নেই, পুরোটাই 2 ডাইমেনশনাল আঁকা আছে। এবার তাহলে 1/3 করে কন্ট্রিবিউশন, তাহলে 1/3 করে যদি কন্ট্রিবিউশন হয়, তাহলে এরকম কতগুলো আছে? 1 2 3 4 5 6 ইনটু 6, তাহলে কত হলো? 2, দুটো হলো। আর এই যে যেটা, এটা কিন্তু এই ইউনিট সেলের পুরো আছে, কারণ ইউনিট সেলের ভেতরে বসে আছে। তাহলে এটা ইউনিট সেলের পুরো, তার মানে 1 ইনটু 1, পুরো কটা আছে? একটাই, তাহলে 1। তাহলে টোটাল কতগুলো হলো? 3। তাহলে এই ইউনিট সেলের মধ্যে 3টে পরমাণু আছে। ঠিক আছে, এই ইউনিট সেলের মধ্যে কতগুলো পরমাণু থাকবে? 3টে পরমাণু থাকবে। ওকে, নেক্সট। এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা করে আমাকে জানাবে। এটা অবশ্যই ফটো করে জানাবে আমাকে, ফটো তুলে কর্নারে আছে, এই কর্নার গুলো এইভাবে শেড দেওয়া হলো। এই শেডগুলোর নাম দিচ্ছি আমরা এ। ওকে, ফেসে অর্থাৎ পৃষ্ঠতলে একটা করে আছে, পৃষ্ঠতলে একটা করে আছে। পৃষ্ঠতলে এগুলোকে আমরা এবার গোল দাগ দিয়ে দিলাম, এগুলো হচ্ছে বি। এই যে ধার বা কিনারাগুলো আছে, কিনারাতে একটা করে আছে, কিনারাগুলোকে আমরা এই চিহ্ন দিয়ে দিলাম। এগুলোকে আমরা সি দিয়ে দিলাম। বলতে হবে হোয়াট ইজ দ্য ফর্মুলা, হোয়াট ইজ দ্য ফর্মুলা of the compound। এটা একটা ইউনিট সেল, যে ইউনিট সেলের কর্নারে একটা করে আছে 1, পৃষ্ঠতলে দ্যাট ইজ ফেসে একটা করে আছে 2, এবং তার এজ যেগুলো আছে, এজ প্রত্যেকটা এজে একটা করে আছে। এ যদি হয়, এটা যদি এ বলি, এগুলোকে যদি বি বলি, আর এগুলোকে যদি সি বলি, তাহলে কম্পাউন্ডটার ফর্মুলা কি হবে এটা আমাকে করে জানাবে। এবং খুব ইন্টারেস্টিং একটা টপিক শুরু করবো আমরা, সেটা হচ্ছে ক্লোজ প্যাকিং। ক্লোজ প্যাকিং ব্যাপারটা কি সেটা নিয়ে। ক্লোজ প্যাক হচ্ছে এই পৃথিবীতে বা এই বিশ্বে প্রত্যেকটা পরমাণু তারা যখন সন্নিবদ্ধ অবস্থায় থাকে, এমন ভাবে থাকার চেষ্টা করে যাতে তাদের মধ্যে স্পেসটা, ফাঁকা জায়গাটা যাতে কম থাকে। এই ফাঁকা জায়গাটা কম থাকাটাই হচ্ছে ক্লোজ প্যাকিং। এই ক্লোজ প্যাকিং মানে হচ্ছে যে ফাঁকা জায়গা যেন খুবই সামান্য থাকে, এটাই হচ্ছে আমরা বলবো ক্লোজ প্যাক। এই ক্লোজ প্যাক বোঝার জন্য আমাদের প্রথম থেকে শুরু করব আমরা। ফার্স্ট হচ্ছে ওয়ান ডাইমেনশন। আমরা তো জানি 3টে ডাইমেনশন আছে,
একটা ডাইমেনশন, এটা একটা 2 ডাইমেনশন, এটা একটা ডাইমেনশন, এটা একটা ডাইমেনশন 2 ডাইমেনশন, এবং নেক্সট 3 ডাইমেনশন আসবে। ফার্স্ট হচ্ছে 1 ডাইমেনশন। 1 ডাইমেনশন যদি হয়, আমি এগুলোকে এক একটা পরমাণু ভেবে নিচ্ছি আমরা। এগুলো এক একটা হচ্ছে পরমাণু, এগুলো পরমাণু। সেই পরমাণুগুলো ভালো করে রাখো, এগুলো এক একটা পরমাণু। এগুলোকে যদি আমরা এইভাবে সাজাই তাহলে কিন্তু 1 ডাইমেনশনালি ক্লোজ প্যাক হবে। ক্লোজ প্যাক মানে ঘন সন্নিবেশ হবে, এটা হচ্ছে 1 ডাইমেনশনাল ক্লোজ প্যাক। এবার যদি আমরা এটাকে 2 ডাইমেনশনাল করতে চাই তাহলে কি? দ্যাট মিন্স একটা পরমাণু ঠিক উপরে উপরে যদি আরেকটা করে পরমাণু বসিয়ে দিই, একটা লেয়ার তার উপরে আরেকটা, দ্যাট মিন্স একটা পরমাণু তার ঠিক উপরে আরেকটা পরমাণু, অ্যাকচুয়ালি লেয়ার বলবো, এটা হচ্ছে একটা পরমাণু লাইন, তার ঠিক উপরে আরেকটা পরমাণু লাইন, তার ঠিক আরেকটা উপরে পরমাণু লাইন, এরকম করে পরপর যদি সাজাই আমরা তাহলে এরকম আসবে। এটা কিন্তু 2 ডাইমেনশনালি হচ্ছে। কেন? কারণ হচ্ছে নিচে কিন্তু নেই বা উপরেও কিছু নেই, তাহলে শুধু এই একটা অক্ষ, এই একটা অক্ষ, এই জন্য এটা হচ্ছে 2 ডাইমেনশনাল। এবার আমরা দেখব 3 ডাইমেনশনাল কি করে আনতে পারি। 3 ডাইমেনশনাল যদি আনি, আমরা প্রথমে 2 ডাইমেনশনাল যেটা দেখলাম আমরা, ওই 2 ডাইমেনশন থেকে কিন্তু এই 2 ডাইমেনশনটা একটু আলাদা। কেন? আগের ক্ষেত্রে শুধু এই ইয়েলো বলগুলোর উপরে কিন্তু অরেঞ্জ বলগুলো বা রেড বলগুলো বসানো হয়েছে, জাস্ট উপরে উপরে। কিন্তু এবার কি করেছি, এবার কিন্তু এই যে লাইনটা, এই লাইনের ঠিক উপরে উপরে না বসিয়ে এই লাইনের যে দ্বীপ তৈরি হচ্ছে, একটা অবনমিত জায়গা তৈরি হচ্ছে, সেই অবনমিত জায়গার মধ্যে কিন্তু একটা করে বসানো আছে। দ্যাট মিন্স দেখতে কিন্তু অনেকটা এরকম হয়ে যাবে। অর্থাৎ এই যে গর্তগুলো, এই গর্তগুলোর উপরে একটা করে বসিয়ে দিয়েছি। এইরকম করে যদি আমরা বসাই তাহলে কিন্তু অনেকটা স্পেস কিন্তু এই ক্ষেত্রে আমাদের কিন্তু কম নষ্ট হচ্ছে। তার মানে 2 ডাইমেনশনাল যদি আসি, তাহলে 2 ডাইমেনশনালের ক্ষেত্রে উপরে উপরে যদি বসাই তাহলে কি হবে? তাহলে তখন আমরা কি দেখতে পাবো? তখন এরকম দেখতে পাবো। তখন দেখা যাচ্ছে যে ফাঁকা যে জায়গাগুলো, সেই ফাঁকা জায়গাগুলো কিন্তু অনেকটা, এই যে ফাঁকা জায়গা সেটা কিন্তু অনেকটা দেখতে পাচ্ছি। হয় এটা যদি 2 ডাইমেনশনাল যদি গর্তের মধ্যে দিয়ে দিই তখন কিন্তু ফাঁকা জায়গাটার পরিমাণটা কিন্তু কম্পারেটিভলি কিন্তু অনেক কমছে। তার ফলে এইটা কিন্তু 2 ডাইমেনশনাল, এটা কিন্তু এর তুলনায় অনেক বেশি ঘন সন্নিবেশ। তার মানে 2 ডাইমেনশনাল ক্ষেত্রে এই যে ডিপ যেগুলো আছে, যে গর্ত যেগুলো তৈরি হচ্ছে, সেই গর্তের মধ্যে অন্য পরমাণুগুলোকে বসিয়ে দিচ্ছি। তার মানে আমরা কিন্তু উপরে উপরে বসাচ্ছি না, এটা গর্তগুলোর মধ্যে বসাচ্ছি। তাহলে এটা কিন্তু অনেক বেশি পরিমাণে ইফেক্টিভ। প্রথম যেটা দেখলাম, অর্থাৎ এইটা যেটা দেখলাম, এটার নাম হচ্ছে 2 ডাইমেনশনাল স্কয়ার ক্লোজ প্যাক। এটাকে বলছি 2 ডাইমেনশনাল স্কয়ার ক্লোজ প্যাক। আর এটা যদি এরকম হয়, গর্তে যদি বসাই, তখন তার নাম 2 ডাইমেনশনাল হেক্সাগোনাল ক্লোজ প্যাক। এটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাক। আর এটার উপরে যদি চলে আসে তখন তার নাম স্কয়ার ক্লোজ প্যাক। এটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাক, এটা হচ্ছে স্কয়ার ক্লোজ প্যাক 2 ডাইমেনশনাল ক্ষেত্রে। তাহলে এই যে দুটো আমরা দেখলাম, একটা হচ্ছে 2 ডাইমেনশনাল ক্লোজ প্যাক। 2 ডাইমেনশনাল ক্লোজ প্যাক আবার দুই রকমের, একটা হচ্ছে হেক্সাগোনাল আর একটা হচ্ছে স্কয়ার ক্লোজ প্যাক। হেক্সাগোনাল ক্লোজ প্যাকটা কিন্তু মোর ক্লোজ দ্যান স্কয়ার ক্লোজ প্যাক। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বললাম, এটা হচ্ছে কম্পারেটিভলি অনেকটাই ক্লোজ। এটা কিন্তু অনেকটাই কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, অনেকটা কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছি। অনেকটা জায়গাটা, যে জায়গাগুলো হচ্ছে, যে জায়গাগুলো ভর্তি হচ্ছে না, সেই জায়গাগুলো কিন্তু কম্পারেটিভলি অনেকটাই ফাঁকা। এবার একটু দেখে বলো তো দেখি, এই জায়গায় আমি যদি এই পরমাণুটার কথা বলি, এই পরমাণুটার কথা, এই পরমাণুটা যদি কথা বলি, এই পরমাণুটার কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? কোঅর্ডিনেশন নাম্বার মানে যে এই পরমাণুটা এট এ টাইম কতগুলো পরমাণুর সঙ্গে যুক্ত, কতগুলো পরমাণুর সঙ্গে যুক্ত হচ্ছে। দেখো এই পরমাণুটা ডান দিকে একটা পরমাণুর সঙ্গে যুক্ত থাকছে, বাঁদিকের সঙ্গে, উপরের সঙ্গে এবং নিচের সঙ্গে। তাহলে এই পরমাণুটার কন্টাক্টে, এটা কিন্তু 2 ডাইমেনশনাল, এই পরমাণুটার কন্টাক্টে কতগুলো পরমাণু আসছে?
আমরা দেখতে পাচ্ছি 4টে পরমাণু আসছে, তাহলে এর কোঅর্ডিনেশন নাম্বার 4। হয় আমরা যদি এর ক্ষেত্রে আসি, ভালো করে খেয়াল করো। ফর এক্সাম্পল এটা এর কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? এর কন্টাক্টে কতগুলো আসছে? এর কন্টাক্টে দেখো 1 2 3 4 5 6, তাহলে এর কন্টাক্টে কিন্তু 6টা আসছে। এর উপর যে কোনো একটা নেওয়া যেতে পারে। আমরা এদিকে ডান দিকে নিচে উপরে যদি এক্সটেন্ড করি, যে কোনো একটা পরমাণু কোঅর্ডিনেশন নাম্বার যদি দেখি, দেখব কোঅর্ডিনেশন নাম্বার কত আসছে? 6। তার মানে হেক্সাগোনাল ক্লোজ প্যাকের কোঅর্ডিনেশন 2 ডাইমেনশনাল হেক্সাগোনাল ক্লোজ প্যাক কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে পরমাণুগুলোর 6, আর স্কয়ার ক্লোজ প্যাকের ক্ষেত্রে কিন্তু কত? এটা হচ্ছে 4। নেক্সট, এইবার ভালো করে দেখব। এতক্ষণ পর্যন্ত আমরা 2D দেখেছি, এবার আমরা 3D টা দেখছি। 3D টার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? 3D টা ভালো করে দেখছি। তাহলে এই দুটোর মধ্যে কোনটা মোর ক্লোজ প্যাক? এটা না এটা? আমরা জানি যার কোঅর্ডিনেশন নাম্বার যত বেশি সেটা মোর ক্লোজ প্যাক, দ্যাট ইজ 2 ডাইমেনশনাল ক্লোজ প্যাকের মধ্যে হেক্সাগোনাল ক্লোজ প্যাক ইজ মোর ক্লোজ দ্যান স্কয়ার ক্লোজ প্যাক। তাহলে বাস্তবে কিন্তু 2 ডাইমেনশনাল ক্লোজ প্যাকের ক্ষেত্রে হেক্সাগোনাল ক্লোজ প্যাকটাই কিন্তু দেখতে পাওয়া যাবে। এবার 3 ডাইমেনশনালে যদি আমরা আসি, 3 ডাইমেনশনালের ক্ষেত্রে লেয়ার স্ট্রাকচার আসবে। কেন লেয়ার আসবে? কারণ লেয়ারের ক্ষেত্রে এই ক্ষেত্রে এটা একটা লেয়ার মানে স্তর, তার ঠিক উপরে আরেকটা স্তর, তার ঠিক উপরে আরেকটা স্তর, এইভাবেই কিন্তু 3D তৈরি হয়। 3D কিন্তু দুটো অ্যাক্সিস দিয়ে হবে, এটা একটা অ্যাক্সিস এটা একটা অ্যাক্সিস দিয়ে কি করে 3D তৈরি হবে? 3D হতে গেলে কিন্তু উচ্চতা বা হাইটও প্রয়োজন। এবার কি করলাম আমরা? 2 ডাইমেনশনাল যে ক্লোজ প্যাক, সেই ক্লোজ প্যাকটার ক্ষেত্রে কি করলাম? 2 ডাইমেনশনাল ক্লোজ প্যাকের মধ্যে যেটা মোর ক্লোজ সেটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাক নিলাম। এটা হচ্ছে এই যে এই কালারটা, যেটা নীল কালারটা দিয়ে যেটা দেওয়া আছে বা বেগুনি কালার দিয়ে যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে ফার্স্ট লেয়ার, এ লেয়ার। এবার সবুজ কালারটা দিয়ে যেটা দিয়েছি সেটা হচ্ছে বি লেয়ার। এ লেয়ার গুলো দেওয়ার পরে ভালো করে খেয়াল করো, এ লেয়ার গুলো দেওয়ার পরে বি লেয়ার গুলো যখন দিচ্ছি, সেই লেয়ারের মধ্যে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এরকম কতগুলো গর্ত দেখতে পাচ্ছি। এই যে গর্তগুলো, এই গর্তগুলো এটা যদি 2 ডাইমেনশনাল গর্ত হয়, অর্থাৎ এখানে যে 2 ডাইমেনশনাল যে গর্তগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই গর্তগুলো হচ্ছে ত্রিকোণীয় গর্ত বা ত্রিকোণীয় ফাঁক বা ত্রিকোণীয় হোল বলছে, ট্রাইগোনাল হোল। এই ত্রিকোণীয় গর্তগুলোর ঠিক উপরে উপরে কিন্তু সেগুলোকে বসানো হচ্ছে। ত্রিকোণীয় গর্তের ঠিক উপরে একটা করে পরমাণুকে আমরা ফিট করছি। ত্রিকোণীয় গর্তের উপরে একটা করে পরমাণু ফিট করছি। এবার দেখো, আমি যদি এই জায়গায় একটা পরমাণু দিই, তাহলে কিন্তু এই জায়গায় পরমাণু দিতে পারবো না। ভালো করে খেয়াল করো, এই জায়গায় যদি পরমাণু দিই, তাহলে কিন্তু সেকেন্ড লেয়ারটা যদি এই জায়গায় দিই, তাহলে সেকেন্ড লেয়ারের আরেকটা পরমাণু কিন্তু এই গর্তের মধ্যে আসছে না। নেক্সট পরমাণুটা কিন্তু এই জায়গায় চলে যাচ্ছে। তাহলে এই জায়গায় যদি দিই, এই জায়গায় দিতে পারবো না, আবার এই জায়গায় দেবো, আবার এই জায়গায় দিতে পারবো না, পরের জায়গায় দেবো, আবার এই জায়গায় দেবো না, পরের জায়গায় দেবো। দেখো অল্টারনেট ওয়েতে কিন্তু বসিয়েছি, এটা তারপরে এটা বাদ, তারপরে এটা, তারপরে এটা বাদ, তারপরে এটা। এটা কিন্তু এই যে সবুজ যেগুলো সেগুলো কিন্তু সেকেন্ড লেয়ার। তাহলে সেকেন্ড লেয়ারের মধ্যে যখন আমি দিচ্ছি, তখন কিন্তু পাশের যে গর্তটা, অর্থাৎ পাশের যে ট্রাইগোনাল হোলটা যেটা, তার উপরে কিন্তু বসাতে পারছি না। বসাতে হচ্ছে কোথায়? নেক্সট যেটা, অর্থাৎ এটা, তারপরে ছেড়ে দিতে হবে, তারপরে এটা, এইরকম করে কিন্তু বসাতে হচ্ছে। এইবার এইভাবে একটা একটা করে বসিয়ে গেলাম। তার ঠিক এটা যদি দিই, তাহলে এটা দিতে পারবো না, তারপরে এটা আসবে। আবার এটা যদি দিই, তার ঠিক পরে এটা আসবে না, আবার এটা আসবে। এরকম করে গর্তগুলো উপরে উপরে ফিল আপ করতে হবে। ওকে, এটা আমি একটু সেই পরমাণুগুলো দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছি। দেখো, এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল একটা হেক্সাগোনাল ক্লোজ প্যাক। এবার এই যে গর্তগুলো আছে, এই যে গর্তগুলো দেখতে পাচ্ছি আমরা, এই যে গর্তগুলো, এই গর্তগুলোকে বলা হচ্ছে, ভালো করে খেয়াল করো, এই যে গর্তগুলো, এই যে গর্তগুলো আসছে, এই গর্তগুলোকে কি বলছি আমরা? ট্রাইগোনাল হোল।
দেখো এই ট্রাইগোনাল হোলের মধ্যে এখানে একটা দিলাম, এইখানে ঠিক এইখানে যদি একটা দিই, তার ঠিক পরেরটাতে দিতে পারছি না। এইখানে দিলে, এইখানে যদি দিই তাহলে এটা দিতে পারছি না, এটা কিন্তু আটকে যাচ্ছে। আমি এইখানে একটা দিতে হলে এই জায়গায় একটা দিতে হবে, এখানে একটা দিতে হবে, এবং এই জায়গায় একটা দিতে হবে। তার মানে একটার পর আরেকটা কিন্তু আসছে। তার মানে এটা কিন্তু কখনোই প্রত্যেকটা, এখানে 6টা গর্ত দেখতে পাচ্ছি, 6টা গর্তে কিন্তু আসবে না। তাহলে কটা আসবে? 3টে গর্তে আসবে। তাই বলে এটা কিন্তু পরমাণুর সংখ্যা কিন্তু কম বেশি হবে না, তাহলে পরমাণুর সংখ্যা সব সময় আমাদের একই থাকবে। এইবার তাই এইভাবে এই একটা লেয়ার, এই লেয়ার, তার উপরে একটা সবুজ লেয়ার দিয়েছি, বেগুনি লেয়ারের উপরে সবুজ লেয়ার আছে, এই লেয়ারটা তাহলে কি হলো, একটার পরে একটা এভাবে আসবে। তাই বলে পরমাণুর সংখ্যা কিন্তু এটাতে যে কম হবে তা কিন্তু হবে না, পরমাণুর সংখ্যা একই থাকবে। এবার এই লেয়ারটাকে যদি আমরা এ লেয়ার বলি, সবুজ লেয়ারটাকে যদি আমরা বি লেয়ার বলি, তাহলে এ লেয়ার এবং বি লেয়ার, তার উপরে কোথায় দেব, থার্ড লেয়ারটা কোথায় বসবে? যদি থার্ড লেয়ারটা এই যে এটা, এটা আর এটা, এই যে 3টে সবুজ, এই সবুজ, এই একটা সবুজ আর এই একটা সবুজ, এই 3টে সবুজের উপরে যদি আমি বসাই, জাস্ট এই যে টি ড্যাশ যেটা আমি লিখেছি, আমি যে টি ড্যাশটা লিখছি, সেই টি ড্যাশের উপরে যদি বসাই, তাহলে কিন্তু এ লেয়ারের মতোই হয়ে যাবে, হলো না? তার মানে এ লেয়ারের ঠিক যে গর্তগুলো আছে সেই গর্তগুলোর মধ্যে 1 বাই 1 বসালাম, একটার পর একটা বসালাম, বসানোর পর তারপরে কি করলাম, থার্ড লেয়ারটা যেটা, সেই থার্ড লেয়ারটা কোথায় বসাচ্ছি, থার্ড লেয়ারটা এই জায়গায় বসাচ্ছি। থার্ড লেয়ারটা কিন্তু আমি এই জায়গায় বসাচ্ছি না, এই জায়গাটা কিন্তু বসাচ্ছি না, থার্ড লেয়ার কোথায় বসাচ্ছি, থার্ড লেয়ার বসাচ্ছি আমরা এই জায়গায়। যে থার্ড লেয়ারটা যদি এই টি ড্যাশের উপরে বসাই, টি ড্যাশটা পরে বলছি আমি, টি ড্যাশের উপরে বসাই, তাহলে যে লেয়ারটা যেটা আসবে থার্ড লেয়ারটা, সেটা কিন্তু এ লেয়ারের মতোই আসবে। আবার এর ঠিক উপরে যদি একটা বসাই, এর ঠিক উপরে যদি একটা বসাই, ঠিক একই রকম ভাবে যদি আমরা টি ড্যাশের উপরে সবগুলো বসাতে থাকি, তাহলে যে লেয়ারটা তৈরি হবে সেটা এ লেয়ারের একদম সেম। এই জন্য এটাকে আমরা বলছি এবি এবি টাইপ। তাহলে এবি এবি টাইপ কেন বলছি? কারণ হচ্ছে যেহেতু আমাদের এ লেয়ারটা থার্ড লেয়ারটা, অর্থাৎ ফার্স্ট লেয়ার এবং থার্ড লেয়ার একই, সেকেন্ড লেয়ার এবং ফোর্থ লেয়ার একই, এই জন্য এটাকে আমরা বলছি এবি এবি টাইপ। এটা হচ্ছে অ্যাকচুয়াল ডায়াগ্রামটা, ঠিক আছে? এইবার এই একটা লেয়ার, এই লেয়ারের উপরে একটা লেয়ার আছে, এই গর্তগুলোর মধ্যে বসানো হয়েছে, তার উপর একটা লেয়ার বসানো আছে, তার উপর একটা লেয়ার বসানো আছে। অর্থাৎ এ লেয়ারের, এটাকে যদি আমি এ লেয়ার বলি, এ লেয়ারের একদম একই রকম হচ্ছে থার্ড লেয়ার। এটা যদি ফার্স্ট লেয়ার বলি, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার, এ লেয়ারের একদম হুবহু হচ্ছে মানে এই ফার্স্ট লেয়ারের থার্ড লেয়ারের মতো, সেকেন্ড লেয়ার ফোর্থ লেয়ারের মতো দেখতে পাওয়া যাচ্ছে। এই জন্য নাম দেওয়া হয়েছে, এটা এ যদি হয়, এটা যদি বি হয়, তখন নাম দেওয়া হয়েছে এবি এবি টাইপ। ওকে, এটা হচ্ছে দেখতে অনেকটা এরকম হবে, এরকম, ঠিক আছে? এই গর্তগুলোর, এটা হচ্ছে একটা হেক্সাগন, তার নিচে একটা 3টে থাকবে, এই 1, এটা যদি হয় 2, এটা যদি হয় 3, এই 3টে বসানো আছে। ঠিক তার নিচে আবার এই লেয়ারের মতো আরেকটা লেয়ার থাকবে, এটার নিচে আবার এই লেয়ারের মতো এটা থাকবে, এটার উপরে আবার এই লেয়ারের মতো এরকম থাকবে। এটা হচ্ছে এরই জিওমেট্রিক্যাল ডায়াগ্রাম, এরকম হবে। এটা দেখতে একই রকম দেখতে পাওয়া যাবে। ওকে।